স্বাগত। এখন সকালে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। আমাদের সচিবালয়কে জিম্মি করে প্রতিদিন এই যে কর্মচারীদের হয়রানি করা হচ্ছে, ধিক্কার জানাই। যখন রাত ৯টা থেকে 10টা বেজে যায় তখন আমরা শকুনদের উদ্দেশ্য বুঝতে পারি। তারা সচিবালয়ে হামলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। পরে আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়কে বাঁচানোর জন্য, আমাদের ভাইদের বাঁচানোর জন্য আমাদেরকে যেতে হয় এবং আমরা সকলে মিলে ছাত্র জনতা ওই শকুনদেরকে প্রতিহত করেছি। সচিবালয়ের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৬০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকারকে কেউ বিতর্কিত করতে চাইলে ছাত্র জনতা তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন সমন্বয়করা। পানি হওয়াতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বিদেশে যাওয়ার পাসপোর্ট নষ্ট হয়ে গেছে। গরু আসিল আতে দুব তিনো আসিল তিনো নিয়ার হলমাত রাস্তা বান্ধি যে ইয়া হরাই না যে খুশ খবর না হয় এলে বাবা অবস্থা। বিদ্যুতের অবস্থাও খুব বেশি ভয়াবহ। এখানে খুঁটি পড়ে গেছে, গাছপালা ভেঙে আমাদের ঘর নষ্ট হয়ে গেছে। আমাদের মসজিদ সহ বিভিন্ন পুকুরের মাছ, গবাদি পশু সহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুর সহ 11 জেলায় লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। যেখান থেকে পানি নামছে সেখানে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ঘরবাড়ি, ফসল ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি। এদিকে এমন বন্যা ঠেকাতে অভিন্ন নদী ও আবহাওয়া বিষয়ক তথ্য আদান প্রদানে ভারতের সঙ্গে পুরনো চুক্তি সংশোধনের মত দিয়েছেন বিশেষজ্ঞরা। নোটিশ না করে, কোনো তথ্য না দিয়ে হঠাৎ করে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়। প্রত্যেকটা নদীর উজানে যদি জলাধার কাম ড্যাম তৈরি করা যায় এবং তার নিচে বাঁধ তৈরি করে একদম সমুদ্র পর্যন্ত যাওয়া যায়, তাহলে বন্যার হাত থেকে রক্ষা পাবো। এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত। সচিবালয়ের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৬০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী। রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, আহতদের বিনা খরচে চিকিৎসা দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে কেউ বিতর্কিত করতে চাইলে ছাত্র জনতা তা প্রতিহত করবে। আনসারের ডিজি জানিয়েছেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সাথে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এদিকে সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। রোববার রাত 10টা সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। প্রথমে আনসার সদস্যরা ছাত্রদের ওপর হামলা চালায়। এরপর ঘণ্টা দেড়েক দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ সদস্য। দাবি মেনে নেওয়ার পরও সচিবালয় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 2 শতাধিক আনসার সদস্যকে হেফাজতে নেয় সেনাবাহিনী।
এরপর সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার মধ্য দিয়ে সচিবালয় থেকে বের হন আটকে পড়া কর্মকর্তা কর্মচারীরা। দাবি দাওয়া পূরণের আশ্বাস দেওয়ার পরেও এমন অবস্থা সৃষ্টির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, হামলায় ৬০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। আনসারদের হামলায় গুরুতর আহত হয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আহতদের বিনা খরচে চিকিৎসা দেওয়ারও দাবি জানান তারা। এর আগে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন আনসার প্রতিনিধিরা। আশ্বাস দেয়া হয় দাবি মেনে নেয়ার। এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে, আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। ওই কমিটি মূলত এটা বিচার বিশ্লেষণ করবে এবং সুপারিশ করবে। সেখানে আনসার ভাইদের যে যত সমস্যা আছে, তারা যে বৈষম্য এবং যে সমস্যাগুলো তারা ফেস করেন সেগুলো নিয়ে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো। আশ্বাসের পরও আনসার সদস্যরা আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সচিবালয়ের মধ্যে জিম্মি করেন শত শত কর্মকর্তা কর্মচারীদের। পরিস্থিতি সচিবালয়ের চতুর্দিকের পরিস্থিতি এমন ঘোলাটে হয়েছে, আনসারদের উপর আওয়ামী লীগের দোসররা ভর করেছে বলে আমরা বিশ্বাস করতেছি। আন্দোলন দুই ভাগ না, আন্দোলন একটাই, কিন্তু তারা সমন্বয়কদের কথা শুনতেছে না। যে তাদের দাবি একটা, যে জাতীয়করণের সিদ্ধান্ত, এটা আসলে আমাদের উপদেষ্টা মহোদয় তাদের সমন্বয়ক নিয়ে কথা বলছেন, কিন্তু তারা তাদেরও মানতেছে না। আমাদের এখানে আসলে হচ্ছে আমার জীবনে আশ্বাসের পরও আনসার সদস্যরা আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সচিবালয়ের মধ্যে জিম্মি করে রাখেন শত শত কর্মকর্তা কর্মচারীদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন। রোববার রাতের এই সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অনেক সাধারণ শিক্ষার্থী আহত হন এই ধাওয়া পাল্টা ধাওয়ায়। ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। গুরুতর আহত ৩ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। চিকিৎসা নিয়েছেন ৪ জন আনসার সদস্য। এখানে আমাদের নিউরোসার্জারি এবং ক্যাজুয়ালিটি মিলে প্রায় ৬০ জনের মতো রুগী এসেছে। তো আমরা ভর্তি করেছি ৪ জনকে, আর বাকিরা ফার্স্ট এড নিয়ে চলে গেছে। শিক্ষার্থীরাই বেশি, আনসার আমি এক্স্যাক্টলি ৩-৪ জন আছে না, আর আনসার ৩-৪ জন, শিক্ষার্থীরাই বেশি। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনী। ১৬ লাখ জনগণের এই জনপদে অধিকাংশ বন্দী রয়েছেন বানের জলে। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে সোনাগাজী, দাগনভূঞায়। বিশুদ্ধ পানি এবং খাদ্যের অভাবে চারদিকে হাহাকার। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাড়ির ছাদ ছুঁয়েছে বানের পানি। জেলার ৫ উপজেলার অধিকাংশ এলাকায় ডুবেছে ঘরবসতি। নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষ। বিদ্যুৎ নাই, অনেক বাসায় খাওয়ার নাই, অনেক বাসাতে আসলে পানির কষ্ট, স্যানিটেশন ব্যবস্থার খুবই অপ্রতুল। বন্যা কবলিতরা সবচেয়ে বেশি অভাবে সুপেয় পানি ও খাবারের। দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার স্বেচ্ছাসেবক ত্রাণ নিয়ে এলেও সেসবের সুষম বন্টন নিয়ে রয়েছে অভিযোগ ও অসন্তোষ। সমন্বয়হীনতা নিয়েও রয়েছে অভিযোগ। একটা যদি স্পিড বোটের ধারণ ক্ষমতা যদি 15 থেকে 16 জন হয়, ওনারা 15 জনের জায়গায় 14 জনে হচ্ছে উদ্ধারকারী, তাহলে উদ্ধার করবে কাকে ওরা? এখানকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রচুর ভলান্টিয়ার সংগঠন এখানে অবস্থান করছে, বাট তাদের উদ্ধার করার জন্য যে সরঞ্জাম বা লজিস্টিক সাপোর্ট, আপনি স্পিড বোট বলেন বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো জ্যামে আটকে আছে। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্রগুলো থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। দুর্গতরা জানান, এই মুহূর্তে শুকনো খাবারের চাইতেও রান্না করা খাবার ও ওষুধের প্রয়োজন মানুষের। খাবার পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। খাবার যেত শুকনো খাবার কিভাবে যাবো, তো ঘুরিয়ে আসি, চলার তো নাই। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া আকস্মিক বন্যা শুরুতে আঘাত হানে ভারতের ত্রিপুরা রাজ্য লাগোয়া ফুলগাজী ও পরশুরাম উপজেলায়। এরপর তা ছড়িয়ে পড়ে ছাগলনাইয়া ও ফেনী সদরে। এখন পানি বাড়ছে সোনাগাজী ও দাগনভূঞা এলাকায়।
জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে ফেনীতে বন্যায় ৮ লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। ১.৫ লক্ষাধিক মানুষকে সেনাবাহিনী, বিজিবি ও জেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অথবা মৃতের তথ্যটা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না, তবে ডিএসবি থেকে আমরা একজনের মৃতের রিপোর্ট পেয়েছি। আর প্রতিটা উপজেলায়, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে, প্রতিটা বাড়িতে আমরা ত্রাণ পৌঁছে দিতে চাই। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা সে অনুযায়ী আমাদের সকল বাহিনী এবং ছাত্র জনতা, স্থানীয় মানুষ সকলের সহযোগিতায় আমরা ওই জায়গায় ত্রাণ পৌঁছে দিতে চাই। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জেলার ৬ উপজেলায় ৬টি ও জেলা সদরে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। জেলা প্রশাসন থেকে ৬০,০০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী বিমান থেকে বিতরণ করেছে ৩৮,০০০ প্যাকেট। এখন ফেনী। বন্যার পানি নামার পর নিজের বাড়ি অচেনা লাগছে বানভাসী মানুষের। বিধ্বস্ত মাথা, গোজার ঠাঁই, প্রয়োজনীয় আসবাবপত্র, দলিল দস্তাবেজ সবই ভেসেছে বানের জলে। স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১,৫৩,০০০ হেক্টর ফসলি জমি, ভেসে গেছে অসংখ্য পুকুর, দিঘি, জলাশয়, যাতে মৎস্য খাতেই ক্ষতি ছাড়িয়ে যাবে শত কোটি টাকা। আর আয় উপার্জনের পথ হারিয়ে এখন দিশেহারা সবাই। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন। ঘরের সকল আসবাবপত্র টানা ৫ দিন ছিল পানির নিচে, যা এখন ব্যবহার অনুপযোগী। তাই নিজের ঘরেই যেন অচেনা হয়ে উঠেছে চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর গ্রামের মোহাম্মদ মামুনের কাছে। শুধু আসবাবই নয়, নষ্ট হয়েছে পাসপোর্ট, দলিল দস্তাবেজ সহ বহু প্রয়োজনীয় কাগজ। হঠাৎ সৃষ্ট বন্যা এতটা ভয়াবহ হবে তা ভাবতেও পারেননি তার পরিবার। পানি হওয়াতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বিদেশে যাওয়ার পাসপোর্ট নষ্ট হয়ে গেছে। গরু আসিল আতে দুব তিনো আসিল তিনো নিয়ে হলমাত রাস্তা বান্ধি যে ইয়া হরাই না যে খুশ খবর না হয় এলে বাবা অবস্থা আছে না। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, মিরসরাইয়ের অসংখ্য পরিবারের চিত্র প্রায় একই। পানি নামার পর ক্ষয়ক্ষতি দেখে দিশেহারা সবাই। নির্মাণাধী ঘর নষ্ট হয়ে গেছে। আমাদের মসজিদ সহ বিভিন্ন পুকুরের মাছ, গবাদি পশু সহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় জেলার ১৫ উপজেলার মধ্যে আক্রান্ত হয়েছে ১১ উপজেলা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষির। আকস্মিক বন্যায় নষ্ট হয়েছে ১,৫৩,০০০ হেক্টর জমির আমন, আউশ ও গ্রীষ্মকালীন সবজি। ধান প্রায় অনেক হারলে উঠে গেছে, ধান ওর মধ্যে এখন পানি উঠে সর্বনাশ হয়ে গেছে, সবকিছু শেষ, আর হবে না। আমন ধানের ক্ষয়ক্ষতি বলতে এখানে আর কোনো অবকাশ নেই, একেবারে সব শেষ। ২০-২৫ বছরে এতটুকু পানি উঠে নেই, যার কারণে এখানে অনেক ফসলি জমি যেগুলো আছে সেগুলো অনেকগুলো অবস্থা বেশি খারাপ। বন্যায় পুকুর, জলাশয় কিংবা প্রজেক্টের মাছ পেরিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। তীব্র স্রোত ও বেশ কয়েকদিন পানির নিচে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। এছাড়া অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা। খালের বানগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলোর জন্য বন্যার পরিস্থিতি এই অবস্থা হয়েছে। এগুলো সব সার্বিক বন্যার পরিস্থিতি, যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্যোগ থেকে আমরা মুক্ত পাই। বিদ্যুতের অবস্থাও খুব বেশি ভয়াবহ, এখানে খুঁটি পড়ে গেছে, গাছপালা ভেঙে। মাঠ প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ শুরু করেছেন, তবে পানি এখনো পুরোপুরি না নামায় প্রকৃত ক্ষতি নিরূপণ সম্ভব হয়নি। উজানের যে পানির যে স্রোত, এই স্রোতের কারণে আসলে প্রচুর পরিমাণে কাঁচা রাস্তা এবং আপনার পাকা রাস্তা এবং ইট বিছানো যে এইচবিবি যে সড়কগুলি, এগুলি আসলে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি যে সকল জায়গায় রাস্তাগুলো ফাটল ধরেছে বা রাস্তাগুলো থেকে আংশিক ভেঙে গেছে, তারা স্থানীয় বর্তমানে তারা একটা ব্যাকআপ দিয়েছে, সেগুলো যাতে আর না ভাঙে এবং তাদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করছে। একই সাথে এলজিডি তাদের যে ছোট বিভিন্ন জায়গায় রাস্তা, সেটারও ক্ষয়ক্ষতি নির্ধারণ করছে। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় চট্টগ্রামে এখন পর্যন্ত ৩,৭৫,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। দেশের বন্যা কবলিত ১১ জেলার মধ্যে লক্ষ্মীপুরের সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। নোয়াখালী জেলায় পানি প্রবেশ এবং ভারী বৃষ্টির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন বেলায়েত হোসাইন।
বেলায়েত জানাবেন, গতকালকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে, এতে বন্যার পানি বাড়ছে কিনা, এছাড়া ভারতের উজানেও তো বৃষ্টিপাত এখনো চলছে, সেই পানিও কি এখনো এসে নতুন নতুন অঞ্চল প্লাবিত করছে কিনা, সবশেষ কি পরিস্থিতি? ধন্যবাদ শাফিন। লক্ষ্মীপুরের অবস্থা যদি একটু বলি যে এটি আসলে ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গত কয়েকদিনের তুলনায় লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় পানি কিন্তু কয়েক ফুট বেড়ে গেছে। বিশেষ করে লক্ষ্মীপুর সদর পূর্বাঞ্চলের যেই এলাকাগুলো, সেখানে যদি দেখা যায় যে গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং মানুষ কিন্তু খুবই বিপর্যস্ত অবস্থায় তারা তাদের জীবনযাপন করছেন। গতকাল পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেই তথ্য জানানো হয়েছে, সেই তথ্য অনুযায়ী প্রায় 8.5 লাখ মানুষ পানিবন্দী আছেন। আর সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি সেটি হচ্ছে যে ফেনী, নোয়াখালী সহ ওই অঞ্চলগুলোতে গণমাধ্যমের দৃষ্টি আছে এবং সেদিকে যারা ত্রাণ সহায়তা দিচ্ছেন তারাও রয়েছেন, তারাও অনেক বেশি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কিন্তু লক্ষ্মীপুরে এখনও মোটামুটি বলা যায় যে লক্ষ্মীপুরের মানুষ মনে করছে তারা এখনও অবহেলিত অবস্থায় রয়েছেন। এখানে ঢাকা থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে এখনও খুব বেশি যে ত্রাণ সহায়তা এখানে আসছে না। মানুষের এখানে খাবার সংকট দেখা দিচ্ছে, খাবারের পানির সংকট দেখা দিচ্ছে, ওষুধের সংকট দেখা দিচ্ছে। এখানে নানাভাবেই মানুষ কিন্তু অনেক বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমি যে সড়কটিতে আছি এটি দুটি ইউনিয়নের সংযোগ সড়ক, প্রধান সংযোগ সড়ক। একই সঙ্গে লক্ষ্মীপুরের সঙ্গে নোয়াখালীরও কিন্তু এটিকে এক অন্যতম একটি সংযোগ সড়ক। সেই যেই সড়কে দাঁড়িয়ে আছি, এই সড়কের দুপাশে আর যে গ্রামগুলো আছে, এলাকাগুলো আছে, ওই দুই পাশ থেকে কিন্তু সড়কটি অনেক উপরে, কিন্তু তারপরে আমরা দেখছি সড়কে যেই পরিমাণ পানির স্রোত তাতেই বোঝা যাচ্ছে যে এখানে কি পরিমাণ পানি বাড়ছে। বিশেষ করে গত রাত একেবারে অবিরত বৃষ্টি, ফেনী থেকে যে পানিগুলো এখন ধীরে ধীরে নেমে আসছে, সেই পানিগুলো লক্ষ্মীপুরের দিকে এসে নেমে লক্ষ্মীপুরের দিকে জমাট বাঁধছে। সব মিলিয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকার পরিস্থিতি এখন অনেকটাই নাজুক পরিস্থিতির দিকে যাচ্ছে। আমরা এই মুহূর্তে যেই লক্ষ্মীপুর সদর পূর্বাঞ্চলের যে এলাকাগুলো দেখছি, এই এলাকাগুলো আমি তো আসলে প্রধান সড়কে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানকার স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি যে আমি যদি একটু ডানে কিংবা বাইরের এলাকাতে নামি তাহলে অনেকটাই বুক পরিমাণ পানি কিন্তু উঠে গেছে। আমি একটু কথা বলবো, আমার সঙ্গে আছেন একজন এখানকার স্থানীয় একজন জনপ্রতিনিধি ডক্টর কাউসার হামিদ। ওনার কাছে একটু সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাইবো। জনাব কাউসার হামিদ, আপনার কাছে একটু জানতে চাই যে আপনার এলাকার সার্বিক পরিস্থিতি কি, মানুষের এখন কি অবস্থা এখানে? আসসালামু আলাইকুম। জি, আমি মান্দারি ইউনিয়নের একজন জনপ্রতিনিধি। আমি যেটা আজ কদিন থেকে, বিশেষ করে গতকাল পর্যন্ত পানি তো বাড়তেছে, গতকাল সবচেয়ে বেশি পানি বাড়ছে, আজকেও সেম বা বাড়তেছে। মানুষ খুব দুর্ভোগে আছে। বিশেষ করে মানুষ আগে ঘর বাড়িতে যতটুকু ছিল, আমি গতকালকে পর্যন্ত দেখেছি মানুষ চালের উপরে উঠে গেছে, এরকম লোকও আছে। আজকে এখন সব পশু পাখি থেকে শুরু করে যে মানুষ ঘরে থাকবে, সকাল থেকে অনেকগুলো কল আসছে আমার কাছে, আশ্রয়কেন্দ্রগুলোতে কোনো জায়গা নাই, সেখানে মানে এখন নতুন করে যে কাউকে ঢুকাবো সেরকম কোনো পরিস্থিতি নাই। যতগুলো স্কুল মাদ্রাসা ছিল সবগুলো পরিপূর্ণ হয়ে গেছে। মানুষ খুব দুর্ভোগে আছে। তিনটা বিষয় নিয়ে এখন সবচাইতে বেশি দুর্ভোগে। একটা হচ্ছে মানুষ থাকার জায়গার সমস্যা, থাকার প্লেসের সমস্যা, 2 নম্বর হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা, 3 নম্বর হচ্ছে মানুষদেরকে যে উদ্ধার করব, মানুষের জিনিসপত্র, মানুষের এই যে একজন মানে অসুস্থ রোগী এবং বৃদ্ধদেরকে যে আনবো, এরকম আমাদের কোনো বাহন নাই। বিশেষ করে নৌকা, বোট থেকে শুরু করে এগুলো কিছু নাই। সবচাইতে দুঃখজনক যে হলো যে আমাদের গণমাধ্যম যে মিডিয়া ভাইরা আছেন, আমাদের লক্ষ্মীপুরে যে এত দুর্ভোগ, এত কঠিন অবস্থা, এটা কিন্তু আমাদের মানে কেউ কারো নজরে নেই। সবচাইতে আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখন টিভি আমাদের কাছে আসছেন। আমার মনে হয় আমি মান্দার ইউনিয়নে প্রথম দেখেছি যে কোনো মিডিয়া কর্মী এখানে আসে লাইভ করতেছে, এটা আমি আর দেখি নাই। ধন্যবাদ কাউসার আহমেদের কাছ থেকে আমরা জানছিলাম যে আসলে এখানে নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। বিশেষ করে যেসব মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছেন, সেসব মানুষকে উদ্ধার করে নিয়ে আসার জন্য যে নৌকা, পর্যাপ্ত পরিমাণ সেই নৌকার ব্যবস্থা নেই। একই সঙ্গে এখানে সেইভাবে ত্রাণ সহায়তা আসছে না। খুবই নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে লক্ষ্মীপুরবাসী যাচ্ছেন। তারা আকুল আবেদন করছেন পুরো দেশ থেকে যারা এই মুহূর্তে খুব সুবিধাজনকভাবে ভালো অবস্থানে আছেন তারা যাতে লক্ষ্মীপুরের দিকে একটু তাদের দৃষ্টি রাখে। এই ছিল লক্ষ্মীপুরের সদর পূর্বাঞ্চল থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। শাফিন। বেলায়েত, আমরা পরবর্তীতে আপনার কাছে আরও তথ্যের জন্য আসবো। সহকর্মী বেলায়েত হোসাইন লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন এবং জানাচ্ছিলেন অনেকটা নিভৃতি তলিয়ে আছে এই পুরো অঞ্চল, সেখানে মানবিক সহায়তার জন্য স্থানীয়রা জানাচ্ছিলেন, আমরা দেখছিলাম। পূর্বাঞ্চলের বন্যায় ভারী হয়েছে গোটা বাংলাদেশের বুক। এই বন্যায় প্রস্তুতি নেবার জন্য সময় মেলেনি এবং মাঠে যেই ফসল ছিল, মোট আমনের দেশের
15 থেকে 20% তা নষ্ট হয়ে গেছে। যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন এই ধরনের ক্ষয়ক্ষতি ভবিষ্যতে যদি বাঁচতে হয় তাহলে ভারতের সঙ্গে অভিন্ন নদী এবং আবহাওয়া বিষয়ক যে সকল তথ্য আদান প্রদানের চুক্তি রয়েছে সেগুলোর সংশোধন প্রয়োজন। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। একই দুঃস্বপ্ন না বাস্তবতা বুঝে ওঠার আগেই উজানের জলে হাবুডুবু 1/2 কোটির বেশি মানুষ আর অবলা প্রাণীরা। সর্বগ্রাসী জলের এমন আস্ফালন বহু বছর দেখেনি দেশের পূর্বাঞ্চল। বন্যার আকস্মিকতায় অপ্রস্তুত ও দিশেহারা হয়ে পড়ে 11 জেলার 77টি উপজেলা। ভয়াবহ দুর্যোগে শিশু বৃদ্ধ সহ ঝরছে প্রাণ, এখনও নিখোঁজ অনেকে। বেনো জলে ডুবে গেছে হাজার হাজার বসতভিটা, লক্ষ হেক্টর কৃষি জমি আর সাধের ফসল। গেল 17 আগস্ট থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ পূর্বাভাস বদলে বিহারে না গিয়ে ধাবমান হয় বাংলাদেশের মধ্যাঞ্চলে। 19 আগস্ট শুধু ফেনীর পরশুরামে 304 মিলিমিটার বৃষ্টি হয়, কুমিল্লায় হয় 210 মিলিমিটার। এছাড়া সিলেট, মৌলভীবাজার, নোয়াখালী ও চট্টগ্রামেও অতি ভারী বর্ষণে হালদা, ফেনী, মুহুরী নদীর পানি অতিক্রম করে বিপদসীমা। আরও বেশি বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়। ভারতীয় আবহাওয়া অফিস জানায় ত্রিপুরায় বৃষ্টিপাত ভেঙেছে 31 বছরের রেকর্ড। এই বিপুল পরিমাণ পানি ধারণে ব্যর্থ হয় গোমতী নদীর ডম্বুর জলাধার। গেট খুলে ভাটিতে আছড়ে পড়ে জলস্রোত। ডম্বুর গেট ও গজলডোবা বাঁধ খোলার আগে বাংলাদেশকে সতর্ক না করার অভিযোগ পরিবেশবিদদের। যে স্রোতে পানি আসছে এটিকে কোনোভাবে স্পিল ওভার পানি আমরা বলতে পারি না, যেভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া থেকে যেভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সো আমি কোনোভাবেই মনে করি না শুধুমাত্র অতিবৃষ্টির কারণে এই বন্যাটা হয়েছে, বরঞ্চ এই উপর থেকে আমাদেরকে কোনো নোটিশ না করে, কোনো তথ্য না দিয়ে হঠাৎ করে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হওয়া। বানের পলিতেই হাজার বছর ধরে সৃষ্ট বদ্বীপ বাংলাদেশ। তবে এ সময়ে বন্যা যাতে এত ভয়ঙ্কর না হয় তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও আধুনিকায়ন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত বলেন, ভবিষ্যতে বন্যার ঝুঁকি কমাতে অভিন্ন নদীগুলোর ড্যাম বা জলাধার নির্মাণ করতে হবে ভারতে ও ভুটানের পাহাড়ি উজানে। আর বাংলাদেশে টেকসই বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা গেলে এমন ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। আর সঠিক পূর্বাভাসের জন্য অভিন্ন নদী আবহাওয়ার তথ্য আদান প্রদানে 50 বছরের পুরনো চুক্তি আলাপ আলোচনার মাধ্যমে সংশোধন করতে হবে। পূর্বাভাসের ব্যাপারটা এখন যেভাবে দেয়া হচ্ছে কিছু চুক্তির মাধ্যমে, এই চুক্তির প্রস্তাব বাংলাদেশ করেছিল 1972 সনের মার্চ মাসে। এখন যেহেতু আমাদের পূর্বাভাস দেওয়ার ক্ষমতা বেড়েছে, মডেলিংয়ের ক্ষমতা বেড়েছে, আরও উপাত্ত আমরা পেলে কাজে লাগাতে পারব, এটার ব্যাপারে অবিলম্বে সরকারের মাধ্যমে আলাপ আলোচনা করা উচিত। এরকম মারাত্মক বৃষ্টিপাতের ঘটনা অনেকদিন পর পর হওয়ার কথা। আমরা বলছি যে জলবায়ু পরিবর্তনের কারণে এই ঘটনাটা আরো দ্রুত হবে। প্রত্যেকটা নদীর উজানে যদি জলাধার কাম ড্যাম তৈরি করা যায় এবং তার নিচে বাঁধ তৈরি করে একদম সমুদ্র পর্যন্ত যাওয়া যায়, তাহলে বন্যার হাত থেকে রক্ষা পাবো। এখন তিস্তার কথা বললেন, এটা ড্যাম তৈরি করতে হবে সিকিমে, ধরল্লা দুধকুমারের ড্যাম তৈরি করতে হবে ভুটানে। তবে সংকট উত্তরণে সবার আগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে নষ্ট হয়ে গেছে দেশের মোট আমনের 15 থেকে 20%। পানি সরে যাবার পর খাদ্য ঝুঁকি এড়াতে লেট আমন ও উঁচু অঞ্চলের বীজতলা থেকে সংগৃহীত চারা রোপণ করতে হবে দ্রুত সময়ে। সার বীজ পেলে জমা পলিতে ফসল সবজির ভালো উৎপাদন সম্ভব। যে 11টা জেলা আমাদের পূর্ব দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের যেটা বন্যা কবলিত হয়েছে, তাতে করে আমাদের দেশের মোট আমন আবাদি জমির প্রায় 15 থেকে 20% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ধারণা করি। কিন্তু এর অধিকাংশই হয়তো আবার নতুন করে লেটটি আমন হয়তো চাষ করা সম্ভব হবে। বন্যা যখন হয় তার নেতিবাচক প্রভাব যেমনি আছে, ইতিবাচক প্রভাবও আছে, কারণ প্রচুর পলি পড়ে এবং তাতে করে আমাদের পরবর্তী ফসল খুব ভালো হয়। তো সেই দিক থেকে আমার মনে হয় যে বন্যার পরে আমাদের কৃষক ভাইরা উৎসাহিত বোধ করবে এবং আগামী ফসলটা অনেক ভালো হবে বলে আমরা আশা করতে পারি।
বন্যার পানি নেমে যাবার পর এসব অঞ্চলের রাস্তাঘাট ব্রিজ সংস্কার করতে হবে দ্রুত সময়ে। বিশেষজ্ঞরা বলছেন সুদমুক্ত কৃষি ঋণ প্রণোদনা ও ঘরবাড়ি সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে সরকার ও দেশবাসীকে। তানজিম শাফিন, এখন, ঢাকা। ছাত্র জনতার স্বপ্ন পূরণে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কখন বিদায় নেবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। এমনকি প্রভাবমুক্ত নির্বাচন দেওয়ার জন্য ঢেলে সাজানো হবে কমিশনকে। অন্তর্বর্তী সরকার বাধাগ্রস্ত হয় এমন কোনো দাবি বা আন্দোলন না করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্বশীলদের সম্পত্তির হিসেব পর্যায়ক্রমে চাওয়া হবে। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে দেশ শৃঙ্খলমুক্ত হয় স্বৈরশাসনের। দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সংসদ ভেঙে দিয়ে দেশে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য গেল ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতেই বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনের শপথ নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গণহত্যা, দুর্নীতি, শেয়ারবাজার ও ব্যাংক খাতে লুটপাটের চিত্র তুলে ধরেন। বলেন, কমিশন গঠনের মাধ্যমে দীর্ঘমেয়াদী ব্যাংক খাত সংস্কার করা হবে, সেজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, জনস্বার্থের বিপরীতমুখী একটি রাষ্ট্র কাঠামোর ওপর দাঁড়িয়ে দেশ গড়তে হচ্ছে আমাদের। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিনিধি দলকে তদন্তে সহায়তায় আহ্বান জানিয়েছেন তিনি। আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, দায়িত্বপ্রাপ্ত সকল সংস্থা ও জনগণের সাথে মত বিনিময়ের মাধ্যমে কমিশনের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার করা হবে। বাংলাদেশকে আর কোনোদিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে তার ব্যবস্থা করা হবে। অভিযোগ করে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, গেল ১৫ বছরে সেনাবাহিনী, র্যাব, পুলিশকে গুম খুনের কাজে লাগিয়ে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ সরকার। যারা অপরাধের সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে। সবাইকে ছাত্র জনতার বিপ্লবী আয়নাঘর সহ যারা দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তাদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে সফল পরিণতি দিতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা, আইন শৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। দেশের আর্থিক খাত দুর্নীতিমুক্ত করতে কাজ চলছে জানিয়ে তিনি দাবি করেন, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়ন করার পাশাপাশি যুগোপযোগী করা হবে। বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ বাধাগ্রস্ত হয় এমন কোনো দাবি বা আন্দোলন না করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। একই সঙ্গে প্রভাবমুক্ত নির্বাচন দেওয়ার জন্য ঢেলে সাজানো হবে নির্বাচন কমিশনকে। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। প্রবাসীদের অর্থ বৈধ চ্যানেলে পাঠানোর অনুরোধ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশকে শ্রদ্ধার স্থান হিসেবে গড়ে যেতে চাই। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আরিফ হোসেন, এখন, ঢাকা। আমাদের কাজ। এখন সকালে একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। বেশিরভাগ বাসাবাড়ি থেকে পানি নেমে গেছে, তবে নিচু এলাকাগুলো এখনো জলমগ্ন।
বন্যার পানি নামতে দেরির কারণ হিসেবে খাল ও নদীর দখল দূষণকে দায়ী করছেন স্থানীয়রা। আজিজুল সঞ্চয় জানাবেন বিস্তারিত। 2022 সালের জুনে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয় আখাউড়ার দুটি ইউনিয়ন। ভেঙে যায় হাওড়া নদীর আড়িয়ল অংশের বাঁধ। 2 বছরের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যার কবলে সীমান্তবর্তী আখাউড়া উপজেলা। গেল 21 আগস্ট ঢলের জল ও ভারী বর্ষণে 40টির বেশি গ্রাম প্লাবিত হয়। এবারও পানির তোড়ে ভেঙে যায় হাওড়া নদীর আড়িয়ল ও খলাপাড়া অংশের দুটি বাঁধ। সেই সঙ্গে পানিতে ভেসে যায় নদী পাড়ের বেশ কয়েকটি বসতঘর। তবে পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে, যদিও এখনও পানিবন্দী নিচু এলাকার বেশ কিছু ঘরবাড়ি। মূলত বন্যার পানি আটকে থাকার কারণ হিসেবে কয়েকটি খাল ও নদী দখল দূষণের কথা বলছেন স্থানীয়রা। প্রভাবশালীদের দখলে বহু আগেই জৌলুস হারিয়েছে ভারতের ত্রিপুরা সীমান্ত দিয়ে আখাউড়া প্রবেশ করা শাইনধারা নদী। অনেক অংশেই দখল করে গড়ে তোলা হয়েছে স্থাপনা। এতে শুরু হয়ে নদী হারিয়েছে স্বাভাবিক গতি। এছাড়া স্থলবন্দর থেকে আখাউড়া উপজেলা সদর হয়ে তিতাস নদীতে গিয়ে মিলিত হওয়া কালন্দি খালেরও একই দুর্দশা। পার ঘেঁষে অবৈধ স্থাপনা আর ময়লা আবর্জনা ফেলে পানি প্রবাহে তৈরি হয়েছে বাধা। একই দুর্দশা সীমান্ত চিরে আসা জাজি খালের। এই খালে যে ময়লা ডাস্টবিন আবর্জনা এগুলো ফেলানো হয়, আসলে এগুলো ফেলানোর কারণে এই খাল দিন দিন ভরে যাচ্ছে। ঢাকা রোডের সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে দুনিয়ার যত আখাউড়ার যত ময়লা, বাজারের ময়লা আছে ও সেখানে ফালায়া টাল করে তো রাখছে। যেমন আমাদের পানিগুলা যেমন আগামীতে যেমন সুন্দরভাবে যাইতে পারে ওইরকম একটা পরিবেশ আমাদের চাই। পরিবেশ কর্মীরা বলছেন, দখল দূষণের কারণে কোনো খালেরই পানি প্রবাহ ঠিক নেই। প্রভাবশালীদের দখলে বিলীন হয়েছে খাল ও নদীর অনেক অংশ। তাই পানি সরে যাওয়ার পথ রুদ্ধ হওয়ায় বন্যার কবলে পড়ে বারবার বিপর্যয়ের মুখে পড়ছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। এখনই সময় এসেছে আখাউড়ার যত খাল দখল হয়ে আছে বা দূষণ হয়ে আছে সেগুলোকে দখল মুক্ত করা, সংস্কার করা। না হয়তো আমরা আসলে আমি মনে করি যে আগামী আরও কিছুদিন পরে আমরা আখাউড়ায় আরও ভয়াবহ বন্যার কবলে পড়তে পারি। তবে শিগগিরই দখল হওয়া খাল পুনরুদ্ধারের পাশাপাশি পানি প্রবাহ ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো আমাদের এটা নিয়ে বসবো, আমরা খালগুলো কি কি আছে, কোথায় ভরাট হয়েছে, এটা অ্যাসেসমেন্ট না করে এখনই আসলে বলা সম্ভব হচ্ছে না আমরা কিভাবে কি করব। তবে অবশ্যই আমরা চাইবো প্রাকৃতিক পানি প্রবাহ যেভাবে হয় সেভাবে যেন ব্যবস্থা করা যায়। বন্যার পানির তোড়ে আখাউড়া আগরতলা সড়কের জাজি খালের উপর বেইলি সেতু ভেঙে যাওয়ায় চলছে না যানবাহন। এতে বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এবারে জানবো বাজার পরিস্থিতির খবর। মানিকগঞ্জের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে 10 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বৃষ্টিতে বাজারে কমেছে ক্রেতার সংখ্যাও। এ নিয়ে ভুলজয়রা মাংসের বাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, মাংসের বাজারের দরদাম নিয়ে বিস্তারিত জানাবেন। ব্রয়লারের দাম বাড়া নিয়ে ক্রেতারা কি বলছেন? শাফিন, আপনি যেমনটি বলছিলেন যে সপ্তাহের ব্যবধানে কিন্তু ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে। তো আগে 180 টাকায় বিক্রি হলো, কিন্তু আজ দেখা যাচ্ছে যে বিভিন্ন বাজারে 190 টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে খাসি এবং গরু মাংসের দাম। আমি যদি গরুর মাংসের দামের কথা বলি, প্রতি কেজি বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে। অপরদিকে যে খাসির মাংস রয়েছে সেটা কিন্তু 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে আমরা জানিয়েছি। আমি এখন রয়েছি ভুলজরা মাংসের বাজারে। আমার পেছনে যে দোকানটি দেখা যাচ্ছে, এই দোকানে মানে এখন পর্যন্ত ভোর থেকে কিন্তু গরু জবাই করা হয়। এখন পর্যন্ত তারা ক্রেতা সংকটের কারণে মাত্র বিক্রি করেছে 4.5 কেজি গরুর গোশত। তো প্রত্যেকটা দোকানের অবস্থাই একই রকম। আমার যে বাজারে রয়েছে সেই বাজারে মোট দোকান রয়েছে 10টি। ক্রেতা সংকটের কারণে এখন 5 জন ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে ফেলেছেন। আর 5 জন যারা রয়েছেন তারাও কিন্তু আগের চেয়ে অনেক কম সংখ্যক গরু জবাই করে বিক্রি করছেন। তো তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে মূলত আসলে কয়েকদিন যাবৎ বৃষ্টি এবং যে এই যে বর্তমান পরিস্থিতি, অনেকেই বের হতে পারছেন না, আয় কমে গেছে, যার কারণে কিন্তু দেখা গিয়েছে যে যারা মাংস ক্রেতা ছিলেন তারা কিন্তু অনেকাংশে মাংস কেনা কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। অপরদিকে যে ব্রয়লার মুরগির দাম, এখানে কিন্তু ক্রেতারা বলছেন যে আসলে তারাও চাচ্ছিলেন যে সবকিছুর দাম ক্রেতাদের নিয়ন্ত্রণে চলে আসুক। কিন্তু বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত যে এই যে সবকিছু মুরগিরা ফিডের দাম এবং সবকিছুর যে খরচ, যার কারণে কিন্তু আসলে তারা মানে
80 বা কিংবা 90 বা এর চেয়ে নিচে কিন্তু বিক্রি করতে পারছে না। তো তারাও জানিয়েছে যদি কম টাকায় তারা মুরগি মাংস কিনতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের বেচা বিক্রি আরো বাড়ে এবং লাভও কিন্তু তাদের বেশি হয়। আর যদি মাংসের এই যে গরুর মাংসের বাজারের কথা বলি, তারাও জানিয়েছে যে যদি গরু বাজার থেকে বা হাট থেকে কম দামে কিনতে পারা যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তারাও কিন্তু কম দামে বিক্রি করতে পারে। অপরদিকে যে এই যে দাম 700 টাকা কেজিতে অন্যান্য বাজারেও আমরা দেখেছি যে তার থেকে কিন্তু বেশিতে বিক্রি হয়, কারণ এটা খুচরা এবং পাইকারি মাংসের বাজার হিসেবে কিন্তু মানিকগঞ্জে বেশ পরিচিত। এখান থেকেই বিভিন্ন হোটেল রেস্তোরাঁ তারপর যারা খুচরা মাংসের ব্যবসায় রয়েছে তারা কিন্তু এখান থেকে মাংস কিনে নিয়ে কিন্তু কেনা বেচা করে বলে আমাদেরকে জানিয়েছেন। তো তারাও দাবি করেছেন যে মাংসের দাম কমানোর জন্য কিন্তু গরু যদি কম দামে কেনানো যায় সেক্ষেত্রে কিন্তু তারা কম দামে বিক্রি করতে পারবে। তো শাফিন, এই ছিল আমার কাছে মাংসের বাজার থেকে সর্বশেষ সংবাদ। সহকর্মী আসাদ জামান যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জ থেকে, জানাচ্ছিলেন মাংসের দরদাম নিয়ে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে গতরাতে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। রোববার রাত 10:30টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 7টি ইউনিট এসে কাজে যোগ দেয়। আগুনের তীব্রতা বাড়লে যোগ দেয় আরও 4টি ইউনিট। ফায়ার সার্ভিস বলছে ফ্যাক্টরিতে কেমিক্যাল সহ দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ফ্যাক্টরি বন্ধ থাকায় হতাহতের সংখ্যা কম। এখানে টায়ার তৈরি হয়, জানেন, টায়ারেই যদি আগুন লাগে এটা হাইলি ইনফ্লেমেবল একটা জিনিস, এবং এগুলা তৈরির যে ম্যাটেরিয়াল সেটা আরও হাইলি ইনফ্লেমেবল। তো সুতরাং এই আগুন যে অবস্থায় আছে আমরা চেষ্টা করছি ভিতরে ঢোকার জন্য, কিন্তু ভিতরে ঢুকে যে ফায়ার ফাইট করা সেটা কিন্তু আমরা করতে পারতেছি না। এখন আউটডোর ফায়ার ফাইটিংয়ের উপরে আছি, আপনিও ভয়াবহতা দেখতে পাচ্ছেন, আগুনের কাছাকাছি যাওয়া যাচ্ছে না। ক্ষয়ক্ষতি এটাও আমরা অগ্নি নির্বাপন শেষে একটা তদন্ত কমিটি হবে, সেটা হবে। আর হতাহতের খবর আমরা এখনো পাইনি। এখন সকালে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। এবারে দেশের বাইরের খবর। আগামী সপ্তাহে প্রথমবারের মতো এমপক্সের টিকা পাঠানো হচ্ছে আফ্রিকায়। যুক্তরাষ্ট্রের অর্থায়নে প্রথম ধাপে নাইজেরিয়ায় 10,000 ভ্যাকসিন পাঠানো হবে বলে নিশ্চিত করেছে গার্ডিয়ান। গেল 1 দশক ধরে এমপক্স সংক্রমণের বিরুদ্ধে লড়ছে আফ্রিকা। 2022 সাল থেকে এমপক্সের ভ্যাকসিনের ব্যবহার শুরু হলেও কোনো এক অজানা কারণে আফ্রিকার ভ্যাকসিন পাঠানোর বিষয়ে উদাসীন ছিল বিশ্বের মানবিক সহায়তা সংস্থাগুলো। কিন্তু কেন এই ভ্যাকসিন বৈষম্য? কোভিড মহামারীর পরেও কেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলো স্বার্থ নিয়ে কথা বলতে গেলে ভুলে যায় জাতিসংঘ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা? বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। সন্তানের ক্ষতস্থানে মলম লাগাচ্ছেন মা, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তার 7 বছরের শিশু, এই দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে তার। আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা, সেখানে পরিত্যক্ত একটি ইবোলা সেন্টার খুলে দেওয়া হয়েছে গৃহহীনদের জন্য। বড় সন্তান এমপক্সে আক্রান্ত হয় এই ইবোলা সেন্টারেই আশ্রয় নিয়েছেন মা এলিজাবেথ। vikaota vya mingi, kukula akule, macho ikavimba. Sasa ngaona alishalegea ngamubeba ku hospitali. চলতি মাসে আফ্রিকার পর এশিয়া ও ইউরোপে মাঙ্কিপক্সের নতুন ভ্যারিয়েন্ট ক্লেড 1B শনাক্ত হওয়ায় নড়েচড়ে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2022-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত আফ্রিকার বিভিন্ন প্রান্তে প্রায় 39,000 এমপক্স রোগী শনাক্ত হলেও কখনোই ভ্যাকসিনের দেখা পায়নি মহাদেশটি। অথচ সে বছর আফ্রিকার বাইরে এমপক্স ছড়িয়ে পড়ায় এটি নিয়ন্ত্রণে বিশ্বের 70টি দেশে পৌঁছে দেওয়া হয় জীবন রক্ষাকারী টিকা। স্বভাবতই প্রশ্ন দেখা দিয়েছে, কেন এই ভ্যাকসিন বৈষম্য? The issue of access is the one that globally we also need to shout about, because it is really
outrageous that after COVID we're going back into the same situation, that the African region once again doesn't have access. ইউএস সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলছে খোদ যুক্তরাষ্ট্রেই 12 লাখ মানুষ এমপক্সের টিকা পেয়েছে। জনস্বাস্থ্য কর্মকর্তাদের অভিযোগ, দরিদ্র দেশগুলোতে আন্তর্জাতিক সহায়তা সংস্থার মাধ্যমে এমপক্সের টিকা সরবরাহের দায়িত্ব ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার। 2023 সালের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ারও কথা ছিল। তাহলে কেন 2024-এর আগস্ট পর্যন্ত আফ্রিকার জনগোষ্ঠীকে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতে হলো, সে প্রশ্ন এখন সবার মনে। We want to see a truly global response to prioritize access to resources to the areas where there's the biggest risk. We want to not see what we saw with COVID and we've seen with other emergencies where countries start to stockpile. সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে গেল 2 বছরে মহাদেশটিতে কোনো ভ্যাকসিন পাঠানো হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া ভ্যাকসিন কিনতে পারে না টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান গাভি বা ইউনিসেফ। অনুন্নত দেশগুলোর প্রতি WHO-র এই বৈষম্যমূলক আচরণ পুরোপুরি অপ্রত্যাশিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আরও একটা বিরতি নিচ্ছে এখন সকালে, কিছুক্ষণের মধ্যে ফিরব, সঙ্গে থাকুন। বিরতির পর দেখছেন এখন সকাল। এবারে খেলার প্রসঙ্গ। ফ্রাঞ্চাইজি 5টি লিগে খেলার সুযোগ না পাওয়ায় প্রায় 3 কোটি টাকা আয় থেকে বঞ্চিত হয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এই কারণে ক্রিকেট বোর্ড তাসকিনকে কিছুটা প্রণোদনা দিল, পর্যাপ্ত পাননি বলেই আভাস মিলছে। এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জেতার পর এই স্পিড স্টারের সংকল্প সিরিজ জয়ের। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। 2021 সাল থেকে তাসকিনের বৃহস্পতি তুঙ্গে, লাল কিংবা সাদা বলে নিজে উড়েছেন, ঠিক তেমনি উড়িয়েছেন লাল সবুজ পতাকা। 2022 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে রেখেছিলেন মুখ্য ভূমিকা, যে কারণে তাসকিনে মুগ্ধ হয়ে বিশ্বের ফ্রাঞ্চাইজিগুলো ঝাঁপিয়ে পড়ে এই স্পিড স্টারকে দলে ফেরাতে। আইপিএল থেকে প্রস্তাব এসেছিল সেই সময়, কিন্তু দেশের হয়ে খেলার জন্যই আইপিএলে খেলার স্বপ্ন পূরণ হয়নি তার। এরপর পাকিস্তান সুপার লিগ, এসপিএল, পিসিএল, সিপিএল, এমনকি কাউন্টি ক্রিকেট লিগ থেকেও খেলার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশে টানা সিরিজ থাকায় বিসিবি ছাড়েনি তাসকিনকে, যে কারণে প্রায় 3 কোটি টাকা আয় থেকে বঞ্চিত হন এই স্পিড স্টার। বিনিময়ে কতটা প্রণোদনা দিয়েছে ক্রিকেট বোর্ড তাসকিনকে? হ্যাঁ, হয়তো আমি লিগ খেললে, ফ্রি টাইমে বা লিগ খেললে হয়তো ফিনান্সিয়ালি আরও বেনিফিটেড হইতাম, বাট যেটাও করেছে, আমি যদি বলি যে না কিছুই করে নাই ভুল হবে। যা করেছে ঠিক আছে, বাট হয়তো আরেকটু বেশি ডিজার্ভ করতাম, কিন্তু অ্যাটলিস্ট বোর্ড আমার কথা খেয়াল করে আমাকে কিছুটা হলেও কম্পনসেট করেছে। বোর্ড তো দেয়ই, এখন তো এনওসি দিচ্ছে, ফ্রি টাইমে খেলতে দিলেই হবে, এবং এতেই আমরা ক্রিকেটাররা খুশি। ক্যারিয়ার জুড়ে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ সফল তাসকিন আহমেদ, কিন্তু ইনজুরির ঈর্ষায় টেস্ট ক্রিকেটে হতে পারেননি নিয়মিত। তারপরও টিম ম্যানেজমেন্টের চাওয়াতে টেস্টে ফিরেছিলেন, তবে কাল হয়ে দাঁড়িয়েছিল সেই ইনজুরি, যে কারণে টেস্ট ক্রিকেট থেকে 1 বছর বাইরে ছিলেন। ক্রিকেট ক্যারিয়ার নিরাপদ রাখতে অন্য অনেক ক্রিকেটারই যখন টেস্ট ক্রিকেট থেকে নিজেদের আড়ালে রেখেছেন, সেখানে একেবারে ব্যতিক্রম তাসকিন। পাকিস্তানের বিপক্ষে নিজ থেকেই খেলতে চেয়েছেন টেস্ট ক্রিকেট। অনেকদিন যেহেতু লাল বলে খেলি না, এই টিমেরও একটা 4 ডে খেলার প্ল্যানও আছে। নিজেকে প্রিপেয়ার করে পরে দ্বিতীয় টেস্টের জন্য মেইনলি প্রস্তুত করার প্ল্যান। যতদিন খেলা যাবে কন্টিনিউ করব, আর যদি কখনো প্রবলেম হয় বোর্ডের সাথে কথা বলবো, কারণ বোর্ড তো সবসময় ফলো আপে রাখছে, তারা জানে আমার বডির কন্ডিশনটা কি। তো আমি নিজেও পার্সোনালি লাল বলে খেলতে পছন্দ করি। শুধু টেস্ট খেলাতেই সীমাবদ্ধ থাকতে চান না এই স্পিড স্টার। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও জয়ের সংকল্প তার। সিরিজের ফলাফল ডেফিনেটলি জিততে চাবো, যে কারণ ওদের মাঠে ওরা ফেভারিট। হুমায়ুন কবির রোজ, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekon, আর ইউটিউবে সরাসরি দেখতে youtube.com/c/ekontv।